আসসালামু আলাইকুম। 18তম ও 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তারা অবশ্যই চিন্তামুক্ত থাকুন। আমি এই ভিডিওটি পুরোটা শেষ করব, তারপর আপনি নিজেরাই যাচাই করে নেবেন যে কেন চিন্তামুক্ত থাকতে বলছি। অবশ্য একটু নিশ্চিত হতে চাই ঠিকঠাক দেখা যায় কিনা। সুখবরটা দেওয়ার জন্য বলেছিলাম 1000 লাইক দিবেন। অবশ্য আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা 1000-এর পরিবর্তে 1100 প্লাস লাভ রিয়াক্ট দিয়েছেন। আচ্ছা, দেখেন, সম্প্রতি 18তম 19তম বা পরবর্তী যারা নিবন্ধন দিবেন তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করছে। এই ভীতিটা যেন কাজ না করে সেজন্য এই বিশেষ লাইভটি করা। আর এই লাইভে শুধু সুখবর পাবেন। ওকে, লাইভটি শেয়ার করার দরকার নেই। দেখুন, প্রথমেই আপনাকে জেনে নিতে হবে কতজন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছে সেই 2005 সাল থেকে বর্তমান পর্যন্ত, এবং কতজন সনদ পেয়েছে, আর এই সনদ দিয়ে কতজন চাকরি পেয়েছে এবং কোন গণবিজ্ঞপ্তি কতজন নিয়োগ পেয়েছে। এই টোটাল একটা সামারি এবং বিশ্লেষণধর্মী রিপোর্ট আপনাদের সামনে দেখাচ্ছি, পোস্টমর্টেম টাইপের। প্রথমেই বিশেষ গণবিজ্ঞপ্তি যদি হয়, অনেকের একটি ভয় যে বিশেষ গণবিজ্ঞপ্তি হলে সকল পদ পূরণ হয়ে যাবে, নতুনদের জন্য আর কিচ্ছু থাকবে না। আচ্ছা, এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা। আমি আবারও বলছি, এটি সম্পূর্ণ ভ্রান্ত একটা ধারণা এবং ভুল ধারণা। আচ্ছা, কেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে এনটিআরসি এর একটি ডেটা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এনটিআরসি যেহেতু 2005 সালে প্রতিষ্ঠিত হয়, তারপরে প্রথম থেকে 17তম নিবন্ধন পরীক্ষা নিয়েছে, নেওয়ার পর সনদ দিয়েছে। 18তম রানিং, 18তম চলতেছে, এবং 18তমদেরও কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। আচ্ছা, প্রিলি রিটেন ও ভাইবা পাশের পর প্রথম নিবন্ধনে 33,778 জন, দ্বিতীয় নিবন্ধনে 22,381 জন, তৃতীয় নিবন্ধনে 16,020 জন, চতুর্থ নিবন্ধনে 31,093 জন। আচ্ছা, এটা ঠিকঠাক ক্লিয়ার দেখা যায় কিনা? ওকে, চতুর্থ নিবন্ধনে আমি বললাম যে 31,093 জন, পঞ্চম নিবন্ধন পরীক্ষায় 39,225 জন, ষষ্ঠ নিবন্ধন পরীক্ষায় 42,641 জন, সপ্তম নিবন্ধন পরীক্ষায় 57,203 জন, অষ্টম নিবন্ধন পরীক্ষায় 56,046 জন, নবম নিবন্ধন পরীক্ষায় 75,898 জন, দশম নিবন্ধন পরীক্ষায় 1,13,297। এখন দশম নিবন্ধন পরীক্ষা সব থেকে বেশি, কারণ দশম নিবন্ধনটাই একমাত্র স্পেশাল বিসিএস ছিল। নিবন্ধনের ইতিহাসে একটাই স্পেশাল বিসিএস, সেটা হচ্ছে দশম, 10th। আচ্ছা, 11তম 51,405 জন, 12তমতে 47,039 জন, টোটাল 1 থেকে 12তম পর্যন্ত 47,000, এখানে টোটাল 5,86,036 জন, 1 থেকে 12তম। এখন 1 থেকে 12তমদের পরীক্ষা পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। যেমন 1 থেকে 5 পর্যন্ত একটু লিখিত প্যাটার্ন বেস ছিল। আপনারা শিক্ষক নিবন্ধনের যে বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝে যাবেন। তারপরে আবার ষষ্ঠ থেকে এমসিকিউ এবং রিটেন, এই দুইটা পার্টে পরীক্ষা নেওয়া হয়েছে 12তম পর্যন্ত। 13তম থেকে আবার 13তম, 14তম, 15, 16, 17 এই ব্যাচদেরকে ভাইভাতেও ইনক্লুড করা হয়, অর্থাৎ প্রিলি, রিটেন এবং ভাইভা। এই যে দেখেন চেঞ্জটা আসতেছে। এবার দেখেন 13তমতে 17,254 জন, 13তম ব্যাচেরও একটা বিশেষ কাহিনী আছে, এটাও বলবো এই ভিডিওতে। 14তমতে 18,312 জন, 15তমতে 11,120 জন 15তমতে, তারপর 16তমতে 18,550 জন, 17তমতে 23,985 জন, কিন্তু সুপারিশ করেছে এনটিআরসি 19,000 সামথিং। আচ্ছা, টোটাল 13 থেকে 17তম পর্যন্ত 89,221 জন, টোটাল এইটা যোগ করলে কত হয়? আচ্ছা, লিখছেন দেখা যায় না কি? এখন দেখা যায় না? আচ্ছা, আশা করি এবার দেখা যায়।
এটা ছবি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চিন্তার কিছু নেই। এবার টোটাল আপনারা ক্যান্ডিডেট পেয়েছিলেন কতজন? নোটেড এটা দেখা যায় কিনা? 1 থেকে 17তমদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 6,75,257 জন, অর্থাৎ 6,75,257টি সনদ আজ পর্যন্ত এনটিআরসি বিতরণ করেছে। এর মধ্যে চাকরি পেয়েছে কতজন এবং সামনের গণবিজ্ঞপ্তি যদি হয় বিশেষ, সেক্ষেত্রে কয়টি থাকবে? তবে লাইভটি অল্প একটু বড় হতে পারে। আচ্ছা দেখেন, নিবন্ধনের ইতিহাসে একবারই কিন্তু 2300 পদ ব্লক করা হয়েছে 13তমদের জন্য। 13তমদের জন্য কতটি পদ ব্লক করেছিল এনটিআরসি? একবার 2300 সামথিং, 2300 প্লাস পদ 13তমদের জন্য বহাল রেখেছিল, অর্থাৎ ওই পদে 13তমরা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। অনেকটা ফিমেল কোটার মতো। ফিমেল কোটায় ধরেন আপনার এখনও এনটিআরসি ফলো করে এবং সামনেও ফলো করবে যদি চেঞ্জ না হয়। যদিও রাজস্ব খাতের ক্ষেত্রে গেজেট আলাদা, ওই গেজেটের বলা হচ্ছে 93% মেধা কোটা, কিন্তু ওই গেজেটটা আপনার এনটিআরসি ফলো করবে না। না না, ফিমেল কোটা আছে। আপনি জাতীয় মেধা তালিকায় প্রথম হলেন, আরেকজন বোন উনি জাতীয় মেধা তালিকায় 5000তম হলেন। একটা প্রতিষ্ঠান ধরেন এইটাই সাদিক একাডেমি, সাদিক মাধ্যমিক বিদ্যালয় চাহিদা দিল ইংরেজি টিচার প্রয়োজন, আপনি প্রথম মেধা তালিকায় থেকে আবেদন করতে পারবেন না যদি আমরা ফিমেল কোটের চাহিদা দিয়ে দিই। তাহলে কি হলো, ওই যে 5000তম থেকে একজন ফিমেল এই চাকরিটা পেয়ে গেল আবেদনের মাধ্যমে। তো এই কোটাটা এখনো বহাল আছে। এখন আপনাদের একটু দেখাই দিই, এই যে 6,75,257 জন 1 থেকে 17তম নিবন্ধনধারী আছে, এর মধ্যে কতজন নিয়োগ পেয়েছে? আচ্ছা, এখন পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত হয়েছে। আপনারা জানেন যে প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি, চতুর্থ এবং ফাইনালি পঞ্চম গণবিজ্ঞপ্তি। এর মধ্যে 2টা গণবিজ্ঞপ্তি, চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তি ইন্ডেক্সধারী আবেদন করতে পারেনি। তার আগে প্রথম গণবিজ্ঞপ্তি 2016 সালে প্রকাশিত হয়েছিল, তখন এটা ছিল ম্যানুয়ালি। একজন ক্যান্ডিডেট আপনার 10টা প্রতিষ্ঠানও পেয়েছিল। তারপরে এস.এম. আশফাক হোসেন স্যার আসলেন 2018 সালে, একটা যে ডিসেম্বরে গণবিজ্ঞপ্তি হয়েছিল, ওই গণবিজ্ঞপ্তিতে আপনার দ্বিতীয় গণবিজ্ঞপ্তি বলো এটাকে, ক্লিয়ার? দ্বিতীয় গণবিজ্ঞপ্তি ডিসেম্বরে হয়েছিল। তো তারপরে ওই দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে এমপিও নন এমপিও 2 ধরনের পোস্টই ছিল, সেখানেও সুপারিশ করা হয়। কতজন সুপারিশ করা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, টোটাল একটা লিস্ট আমরা দিয়েছি। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে 39,317 জনকে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 34,073 জন, চতুর্থতে দেওয়া হয় 27,074 জন, পঞ্চমে দেওয়া হয় 19,586 জন। উল্লেখ্য, প্রথম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হয় 15,121 জনকে। তো এইটা গেল পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়ম। আপনাদের ভয়ের একটা কারণ হচ্ছে এই গণবিজ্ঞপ্তিতে বেশি নিয়োগ পায় নাই, তাহলে বাকি সনদধারীগুলো কই? বাকি সনদধারীগুলো সামনের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলবে, এটাই তো। আচ্ছা, বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়া দেরি আছে, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি হতে হলে আপনাকে এমপিও নীতিমালা চেঞ্জ করা লাগবে। প্রথম কথা, কেন এমপিও নীতিমালা চেঞ্জ করা লাগবে? আপনারা লাস্ট দেখেছেন যে 28 মার্চ 2021 সালে আপনার এমপিও নীতিমালা লাস্ট সংস্করণ আসে, অর্থাৎ সর্বশেষ এমপিও নীতিমালা হচ্ছে 2021-এর নীতিমালা। তার আগে 2018 নীতিমালা দিয়ে চলতো। এখানে বলা হচ্ছে 35+ যারা আছেন তারা এমপিও পাবে না। পয়েন্ট টু বি নোটেড, 17তমদের মধ্যে যারা 35+ ছিল তারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেনি, চাকরি তো দূরের কথা। সুতরাং আপনারা যদি মনে করেই থাকেন যে অলরেডি হয়েই যাবে, বিষয়টা আমার কাছে বোধগম্য হয় না। যেহেতু আমি অনেক আগে এনটিআরসিতে গিয়ে যখন সনদের বাতিলের ইস্যু আছে, নুর আলম সিদ্দিকী স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার দেখেন এই সনদটা বাতিল না করার পক্ষে আমি। তখন সচিব স্যার ছিলেন এবং সচিব স্যার ওবায়দুর রহমান স্যার, তারপরে চেয়ারম্যান স্যার, আমি সচিব স্যারকেও অনুরোধ করছি, ক্লিয়ার, এই বিষয়টা নিয়ে। তারপরে উপপরিচালক স্যার শাহিন স্যারকে বলছি যে স্যার এই বিষয়টা দেখেন। স্যার নুর আলম সিদ্দিকী স্যারকে বলে দিয়েছেন। আপনারা যারা মনে করতেছেন যে নুর আলম সিদ্দিকী স্যার সেই রকম বিশেষ কেউ না, স্যার অনেক ক্ষমতাধর একজন মানুষ। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এনটিআরসির যে লবিং,
এই উইং এর প্রধান হচ্ছেন নূর আলম সিদ্দিকী স্যার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, আপনারা চিন্তিত হবেন না, যারা নতুন আছেন আমি আবারও আশ্বস্ত করছি, সব বলবো 13তম স্পেশাল ব্যাচ এবং পরিপত্র সম্পর্কে কিছু বলুন। 13তমদের তৎকালীন শিক্ষামন্ত্রী টাকলা নাহিদ বলেছিল যে এদের সরাসরি সব নিয়োগ হবে, কিন্তু 13তমদের সাথে প্রতারণা হয়েছে। যদিও 13তমদের হাইকোর্টের যে একটা রায় ছিল, এই রায়টা এনটিআরসি আমলে নিয়ে আপনার 2300 জনকে স্পেশাল ব্লক করে সুপারিশ দিয়েছে, আবেদনের সুযোগ দিয়েছে। তো এটা তখন চরম একটা বিতর্কিত ব্যাপার ছিল। এবার আসুন, হাইকোর্টের একটি রায় কিন্তু আছে যে সনদের মেয়াদ 3 বছর, 3 বছরের অধিক হলে তিনি আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। যদি এইবার গভর্নমেন্ট ফল না করতো, ডেফিনেটলি সামনে 18তম 19তম থেকে আর সনদ রাখতো না। যেহেতু নিয়ম পরিবর্তনের জন্য আপনার অবশ্যই সংসদ লাগবে নতুন আইন বাস্তবায়ন হওয়ার জন্য, যেটা হচ্ছে না, এবং এই জন্য আপনাদেরকে সনদ দিবে 18তম 19তমতে। আপনারা পড়াশোনা চালিয়ে যান। এবার আসুন যে আদালতের যে রায়, এই রায়ে বলা হচ্ছে 3 বছর, 3 বছরের বেশি যদি কারো সনদের মেয়াদ হয় তিনি আবেদন করতে পারবেন না। এবার এই রায় আমাদেরকে বলেছিল, আমি নিজেই ছিলাম, যে দেখেন এটা আদালতের রায়, আমার কিছু করার নেই। এখন আদালতের রায় তো আমাদেরকে মানতে হবে। মানে যারা ছিলাম, আমরা অনেকেই ছিলাম, তার মধ্যে নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে একজন আমি। আচ্ছা, এবার দেখুন, এইগুলো আমি যে বলছি এটা সত্যতা কি অবশ্যই আপনাদেরকে দেখাই। টোটাল নিয়োগ পেয়েছে 6,55,171 জন। প্রথম আপনি এই জিনিসটা জানছেন, টোটাল সনদধারী 6,75,257 জন। টোটাল নিয়োগ সুপারিশ হয়েছে এতজন, এবং উল্লেখ্য কমিটির মাধ্যমে বিপুল সংখ্যক নিয়োগ পেয়ে গেছে। তাই চাইলেও 1 থেকে 17তমদের গণবিজ্ঞপ্তি দেওয়া তো সহজ না, আর যদি দিয়েও দেয় সেক্ষেত্রে অনেক ঝামেলা আছে। এবং কতজন নিয়োগ পাবে? সর্বোচ্চ 5 থেকে 10, এর একটা বেশি নিবন্ধনধারীও নেই। আমি নিজে দায় নিয়ে বলছি, এর একটাও বেশি নিবন্ধনধারী নেই, এতও নাই। যদিও সর্বোচ্চ 10,000 বলেছি, এটা অনেক বেশি। তাই 1,03,000 প্লাস পদ খালি আছে, কারণ 96,000 পদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে খালি ছিল, মাত্র 19,000 সামথিং নিয়োগ পেয়েছে। সুতরাং এখানে আপনি ক্যালকুলেশন করেন। আর বাংলাদেশে 39,000 প্রতিষ্ঠান, বাংলাদেশে কত প্রতিষ্ঠান? 39,000-এর বেশি প্রতিষ্ঠান। এই যে দেখেন, 39,000-এর বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কুল টু সব মিলিয়ে 39,000 প্লাস। 39,000-কে আপনি যদি 17 দিয়েও গুণ করেন অ্যাভারেজ, তাহলে সনদধারী আর বাকি থাকে কয়জন? থিঙ্ক ওয়াইজলি। এবার দেখুন, এইখানে যে দেখানো হলো পঞ্চম গণবিজ্ঞপ্তি এতজন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এতজন, তৃতীয়তে এতজন, দ্বিতীয়তে এতজন, প্রথমে এতজন। এই তথ্যগুলো কোথায়? এই তথ্যগুলো আপনারা বের করতে পারবেন। আপনারা প্রত্যেকেই, এই যে এখন অনেক মানুষ দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই আপনারা মোবাইল দিয়ে এই তথ্যগুলো যাচাই করুন। আমি এখানে যা বলেছি এটার সপক্ষে একটু যুক্তি দেখে। এটা হচ্ছে পঞ্চম এনটিআরসি কর্তৃক আমরা প্রথমে আসি লাস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। আপনারা সবাই জানেন যে কতজন নিয়োগ পেয়েছে। এই সংখ্যাটা হচ্ছে 19,586 জন। দেখা যায় কিনা? আমি প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির কাটিংগুলো দিচ্ছি, দেখা যায় কিনা? অযথা নিবন্ধন নিয়ে যারা অনেক গুজব ছড়াচ্ছে, চিন্তা করছেন, এগুলো অভিজ্ঞতা না থাকার ফল। এজন্য বলি, ভালো পীর ধরুন, জীবন গড়ুন। কয়েকদিন ধরে আমরা বিভিন্ন বিশ্লেষণ করেছি, তাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ আমি দেখি না। তবে হ্যাঁ, 18তমরা একটা কাজ করতে পারে যে এনটিআরসিকে একটা আলটিমেটাম দিতে পারে, সর্বোচ্চ 10,000-এর একটা পোস্ট বেশি দেওয়া যাবে না, বা 5,000-এর পোস্ট দেওয়া যাবে না। এর বাইরে কোনো কিছু করা যাবে না, যে আমরা 10,000 পোস্ট
দিতে রাজি, এর বাইরে কোনো কিছু দেওয়া যাবে না, একটা পোস্টও দেওয়া যাবে না। আমার যে চ্যানেলটি সাদিক স্যার চ্যানেল, ওখানে গত 8 বছর থেকে আমি ভিডিও তৈরি করছি শুধুমাত্র এনটিআরসি এর উপরেই 1500+ ভিডিও তৈরি করেছি, তাই একটা কংক্রিট ডেটা আমার কাছে আছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে একটু ফেরত যাই। আমার ব্যক্তিগত মত, গণবিজ্ঞপ্তি দিতে হবে একটা 18তম রেজাল্টের পরে। তাও এই গণবিজ্ঞপ্তিতে 5 থেকে 10,000 পোস্ট 1 থেকে 17তমদের আচ্ছা আপনারা নেন, আর বাকি যে 90-1 লাখ থাকবে এইটা শুধুমাত্র পরবর্তী নিবন্ধনধারীদের জন্য 18তম থেকে শুরু করে। শোনেন, সব যে পদ পূরণ হয়ে যাবে এটা চাইলে এনটিআরসি করতে পারবে না। বিগত বছরগুলোতে এনটিআরসি অনেক চেষ্টা করেছে শিক্ষক সুপারিশ করে প্রতিষ্ঠান ভর্তি রাখার, কিন্তু এটা সম্ভব হয়নি, এটা হবেও না। এনটিআরসি চাইলেও সম্পূর্ণ সিট আপনার ভর্তি করতে পারবে না, তাই রিল্যাক্সে প্রস্তুতি নিন। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম গণবিজ্ঞপ্তির রেজাল্টে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছে 19,586 জন। পঞ্চম নিয়োগ সুপারিশের ফলাফল, এটা এনটিআরসি এর। আচ্ছা, এবার আসুন, এটা দেখলে আমি চতুর্থ গণবিজ্ঞপ্তিটা দেখাবো। আচ্ছা, চতুর্থতে 32,480 জন আপনার টোটাল সুপারিশ করেছিল। আচ্ছা, তৃতীয়তে আসি, তৃতীয়তে 34,073 জনকে। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে কতজনকে সুপারিশ করেছে? 39,317 জনকে। প্রথম গণবিজ্ঞপ্তিতে কতজনকে? 15,000 সামথিং। এবার আপনি হিসাব করেন কত হচ্ছে। যাই হোক, এবার আপনাদের কার কি প্রশ্ন সেই প্রশ্ন বলেন। আমরা কিন্তু কংক্রিট ডেটা এখানে দেখিয়ে দিয়েছি। এবার কার কি প্রশ্ন? অবশ্যই 18তমরা চিন্তামুক্ত থাকবেন, কারণ আপনাদের পদ আপনাদেরই থাকবে, কেউ নিতে পারবে না। কমেন্ট ফার্স্ট, আমরা লাইভটি শেষ করে দিব। অ্যাডমিশন ফি কত? ও আচ্ছা, 19তম প্রিলিমিনারির অ্যাডমিশন ফি এখন 1190 টাকা, সামনে আরও বাড়বে। আচ্ছা, বিশেষ গণবিজ্ঞপ্তি একজন লিখছে, সাগর নাজমুল স্যার আপনাকে অনেক ভালোবাসতাম, তবে 18তমদের সাথে আপনি এমন করতেছেন কেন? আমি আপনাদের কারোর সাথে কিছুই করিনি, আর আমি যেগুলো দিলাম এগুলো তথ্য, আমার কোনো ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি না। জাকির হোসেন লিখছে, আন্দোলন দমাতে এই লাইভ, এই বুঝলেন সারাদিন ধরে। আপনি 18তম হিসেবে আন্দোলন করতেই পারেন, আপনার অবশ্যই অধিকার আছে, আপনি প্রত্যেক দিন আন্দোলন করুন, কোনো অসুবিধা নাই। আমার তথ্যের মধ্যে ভুল কোথায়? আপনি ভুলটা ধরেন তথ্যের মধ্যে।
আর 18তমদের প্রতি আমার তো অবশ্যই সফট কর্নার আছে, কারণ আমার পাঠকদের মধ্যে হাজার হাজার উত্তীর্ণ হয়েছে, আমাদের পেইড ব্যাচেও হাজার হাজার উত্তীর্ণ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে তো আমি অবগত আছি। তাই বলে আপনারা যে হুট করে একটা অযাচিত তথ্য নিয়ে সবাই গুজব ছড়াচ্ছে, আপনি নিয়ে আসেন সব লাইভে একসাথে বসি, দেখি কার ভাড়ে কতটুকু আছে। আতঙ্কিত করে দিচ্ছেন, এতে তো মানসিক রোগী হয়ে যাবে। আপনারা আন্দোলন অবশ্যই করবেন, আপনারা এনটিআরসির ক্লায়েন্ট, আপনারা এনটিআরসিতে রোজ গিয়ে আন্দোলন করেন, সমস্যা কি? আর আপনাদের উদ্দেশ্যে তো একটা গ্রুপ উৎসর্গ করা হয়েছে 18তমদের, এতেও বুঝলেন না? আচ্ছা, কমিটির মাধ্যমে নিয়োগ, শোনেন, কমিটির মাধ্যমে কতজন নিয়োগ পেয়েছে আপনারা আগামীকাল ব্যান বেজে যাবেন। ব্যান বেজে গিয়ে টোটাল শিক্ষকের লিস্ট নেবেন যে বাংলাদেশে কতজন শিক্ষক এখন কর্মরত আছে। ক্লিয়ার? যদি এই শিক্ষকগুলো আপনি নিয়ে রাখেন তথ্য, তাহলেই তো ক্লিয়ার হয়ে যায়। ফজলুর রহমান লিখছে, বিশেষ গণবিজ্ঞপ্তি কি দিবে? ব্যক্তিগতভাবে আমি আমার মত আগেও প্রকাশ করেছি, এখনও বলছি যে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে। এটা আন্দোলন দমনের একটা উপায় ছিল, ওয়ে ছিল, কৌশল ছিল মাত্র। মানুষ বিপদে পড়লে তখন কি বলে, ঠিক ঠিকানা নাই, আত্মপক্ষ সমর্থন করে। এই ক্ষেত্রে এনটিআরসির অবস্থা সেই রকম হয়েছিল। আপনাদের দিলাম খুশির খবর, আপনারা দিচ্ছেন এই সোর্স সেই সোর্স। আমি তো সোর্স এইগুলোর দেখাই দিলাম। এটা টোটাল ক্যান্ডিডেটদের লিস্ট, এটা এনটিআরসির ডেটা। তারপরে 1 থেকে 5ম পর্যন্ত কতজন সুপারিশ পেয়েছে। তারপরে ব্যান বেজে আপনারা একটা খোঁজ নিতে পারেন যে টোটাল বাংলাদেশে যে 39,000 প্রতিষ্ঠান আছে, কতজন টিচার আছে। সাগর নাজমুল লিখছে, স্যার শুনলাম 1 থেকে 12তমদের জন্য 58,000 জব ছাড়া আছে, অসম্ভব। এবং আরও কয়েকটি সংযুক্তি দিই, দেখেন যার 2-3টা ইনক্রিমেন্ট হয়েছে তিনি তো চাকরিতে আসবেন না। অর্থাৎ যদি 3-4টা ইনক্রিমেন্ট হয়ে থাকে তিনি আর এই অন্য চাকরিতে আসবেন না। অনেকে বিদেশ চলে গেছে, অনেকে মারা গেছে, অনেকে অন্যান্য চাকরিতে শিফট করেছে, অনেকে ব্যবসা বাণিজ্য ভালো করছে। সুতরাং এই পেশায় যে খুব বেশি মানুষ আসতে চাইবে তা কিন্তু নয়। শাহিন আক্তার সুহি লিখছে, ধন্যবাদ স্যার। এখন গণবিজ্ঞপ্তি দিলে প্রথমে দিতে হবে 18তমদের, তারপরে অন্য হিসাব, তারপরে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিক বা যাই করুক, এটা এনটিআরসির ব্যাপার। কারণ 18তমদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবং বলা যায় যে 18তমরা ডেফিনেটলি অনেক মেধাবী, কারণ এই রিটেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা অবশ্যই মেধাবী। হ্যাঁ, তবে একটা কথা আমি বলি যে নাগরিক আপনি, আমাদের সবার অধিকার আছে, আপনারও অধিকার আছে, আমারও অধিকার আছে কি আন্দোলন করার। রবিউল ইসলাম একটা সুন্দর প্রশ্ন করেছে যে
শূন্যপদ পূরণ হয় না কেন? সঠিক কথা, দেখেন শূন্যপদ পূরণ হয় না। আপনারা অনেকেই ভাবতেছিলেন যে 1 থেকে 17তমদের নিলে শূন্যপদ সব পূরণ হয়ে যাবে। না, অতীতেও এনটিআরসি এর অনেক চেয়ারম্যান, সচিব স্যার চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। আপনি নিজেও 2টা পরীক্ষা দেন, স্কুল ও কলেজ। আপনি স্কুল যদি চাকরি পান, এরকম প্রতি বছরই কয়েক হাজার পাই, তারপরে এবার কলেজে ট্রাই করে, কলেজেও চাকরি পেয়ে যায়। এই যে স্কুল থেকে কলেজ শিফট করা, এর একটা ব্যাপার যে কি শূন্যপদ থাকতেছেই। ধরেন আপনি 4র্থ গণবিজ্ঞপ্তিতে স্কুল পেয়েছিলেন, এবার 5মে পেয়েছেন কি কলেজ, এরকম 5-10 হাজার ক্যান্ডিডেট এমনি থাকে, তাহলে এই 5-10 হাজার তো থাকবেই। এবার আসুন, প্রতি বছর 25,000 থেকে 30,000 মতো শূন্যপদ তৈরি হয়। আপনি যদি সারা বাংলাদেশে কতজন শিক্ষক আছেন সোর্স দ্বারা বলতেছেন, আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ দেখাই। দেখেন 17 জন শিক্ষক যদি থাকে একটি প্রতিষ্ঠানে, 39,000 প্রতিষ্ঠান, 6,63,000। এবার এই অ্যাভারেজটা দিয়েও তো হিসাব করা যায় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে মাত্র 17 জন যদি থাকে, অনেক বেশি থাকে, তাই হতাশ হওয়ার কিছু নেই। আশরাফুল ইসলাম লিখছে, স্যার 13তম যে 2207 জন নিয়োগ পেয়েছে, পরবর্তীতে 2500 অ্যাপ্লাই ডিভিশনের রায় এবং রিভিউ রায়ের মাধ্যমে জিতেছে, সেই 2207 জনের মতো স্পেশাল দিবে কিনা? হ্যাঁ, এইটা ছিল কি একটা কোর্টের রায় আনছিল, যার ফলে 13তমদের 2300 প্লাস পদ ব্লক করছিল গণবিজ্ঞপ্তিতে। আলাদাভাবে তারা আবেদন করবে, এদিকে আলাদাভাবে করবে। তবে আমার একটা কথা বা অনুরোধ থাকবে এনটিআরসির প্রতি, যে নতুনরা যেন ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানাই, যাতে এনটিআরসির ক্ষতি না হয়। কারণ বৈষম্য মানা যাবে না, এটা প্রথম কথা। আচ্ছা, আমার লাইভে কি কাউকে আমি কষ্ট দিয়ে ফেলেছি? যদি আমার কথাই, অর্থাৎ আমি যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলোর বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। স্পিরিল KOD লিখছে, স্যার ফিমেল কোটায় পুরুষের চাকরি হলে এমপিওভুক্ত হতে সমস্যা হবে? আপনি তো আবেদনই করতে পারবেন না। কি করে আপনি তো আবেদনই করতে পারবেন না। আপনি যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাবেন, তখন আপনার ওই অপশনে আপনাকে নিবেই না। আচ্ছা, এখানে কে কততম আছেন একটু কমেন্ট করুন তো দেখি। বিশেষ গণবিজ্ঞপ্তি যদি দেয়, তাহলে কত পদ পূরণ হতে পারে? আমার মনে হয় না বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হলে হাইকোর্ট থেকে এখনো রায় আনতে হবে। আর আপনারা মনে করবেন না যে আগামী মাস বা পরের মাসে গণবিজ্ঞপ্তি দেবে। মিনিমাম 2 থেকে 3 বার রিভিউজেশন নিবে। এই 2-3 বারই তো 3-4 মাস পার। এই 2-3 বার রিভিউজেশন নিতে গিয়েই তো 3-4 মাস পার হয়ে যাবে। তারপরে এটা যে প্রপোজাল বা এটা প্রধান উপদেষ্টার সিগনেচার ইত্যাদি ইত্যাদি, অনেক দূর। সেই সাথে আবার একটা ডেঞ্জার পয়েন্ট, এমপিও নীতিমালা 35-এর উপরে এমপিও সাপোর্ট করে না, অর্থাৎ চাকরি হলে তখন ফাইলটা রিজেক্ট করবে। ওকে, 18তম ভাই বোনরা অনেকেই যুক্ত হয়েছে। আমি আবারও বলছি যে একটি কথা, যে 18তম বা পরবর্তী নিবন্ধনধারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এনটিআরসি যেন এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখে, এটা বারবার অনুরোধ করতেছি আমি। রুহুল কুদ্দুস বিন মান্না লিখছে, স্যার সুসংবাদটা কি? প্রথম থেকে দেখবেন। এমডি হাফিজুল ইসলাম হাফিজ লিখছে, স্যার রাষ্ট্রবিজ্ঞান। ও আরেকটা কথা, যে যেহেতু এনটিআরসি বলতেছে শিক্ষক অনেক সংকট, আর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1 লাখের বেশি পদ শূন্য আপনারা পাবেন। আবারও বলছি, 1 লাখের বেশি শূন্য পদ পাবেন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, নিশ্চিন্ত থাকুন। সুতরাং 18তম থেকে একটু বেশি পাশ করানো প্রয়োজন, 40 পেলেই যেন উত্তীর্ণ হয়, কারণ শিক্ষক যেহেতু সংকট।
আর 19তম কিন্তু সার্কুলার, 18তম রিটেনের পর, রেজাল্টের পর ঠিক কিন্তু প্রকাশ করে দিবে। এমডি শাপরান হোসেন লিখছে 18তম। হ্যাঁ, আগামীকাল থেকে এমডি আবু ফারাজ সিদ্দিক লিখছে কমিটির মাধ্যমে 5,20,000 জন নিয়োগ পেয়েছে, এই তথ্য কোথায় পেলেন সোর্স? ভাইরে, আপনাদের যাদের সোর্স করেন আপনারা একটু ব্যান বেজে নক দেন না যে বাংলাদেশে কতজন শিক্ষক নিয়েছে। এখানে যে কমেন্ট করতেছেন, আমি আমার যতটুকু সোর্স সবগুলোই দিয়েছি, আপনারা একটু কষ্ট করে ব্যান বেজে খবর নেবেন যে টোটাল কতজন শিক্ষক আছেন কর্মরত। হ্যাঁ, আগামীকাল থেকে আমরা ভাইভা নিয়ে আলোচনা করব, 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা। এই পেজে যারা আছেন 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা সম্পর্কে আলোচনা চলবে এবং সমাজকর্মী ইউনিয়নের ক্লাস চলবে, সেই সাথে 19তমের ক্লাস কিন্তু চলতেছে। তাই আপনারা ভুল বুঝবেন না। আর সম্প্রতি লক্ষ্য করলাম বিভিন্ন গ্রুপে সিনিয়ররা জুনিয়রদেরকে আঘাত করে কথা বলতেছে, জুনিয়ররাও সিনিয়রদের সম্মান দিচ্ছে না। সে কারণে এই বিষয়টি নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন, কারণ আপনারা শিক্ষিত মানুষ। আপনারা যদি এখন আচরণ করেন, হ্যাঁ প্রত্যেকেই কিন্তু গালি দিতে জানে, এটা ঠিক, প্রত্যেকেই মিসবিহেভ করতে জানে, প্রত্যেকেই নোট অ্যাটাক করতে জানে, কিন্তু পারিবারিক শিক্ষার দিক থেকে এই বিষয়গুলো সচেতন থাকতে হবে। আপনি 2 দিন বাদে শিক্ষক হবেন, আর আপনারাও শিক্ষক হতে আসছেন 1 থেকে 17তম যারা, হ্যাঁ আপনি আগে নিজেকে পোলাইট ভদ্র প্রমাণ করেন, কারণ 18তমরা তো বয়সে ছোট। ধন্যবাদ সবাইকে। আমরা লাইভটি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব এবং ফাইনালি যাবার আগে শুধু একটা কথাই বলবো যে আপনারা যারা চিন্তা করতেছেন যে শূন্যপদ থাকবে না, তারা এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ শূন্যপদ অবশ্যই থাকবে। আর 18তমরা তাদের দাবি দাওয়া জানাতেই পারে। দিন শেষে আমি কিছু তথ্য দিয়ে গেলাম, এটা আপনার মত, আপনার জীবন, আপনি মানবেন কিনা এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার দায়িত্ব ছিল এটা দেওয়ার, আমি বিশ্লেষণ করে দেখালাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।